টাটা করো। থেকে গেলে হতো না? শান্তিপুরের জন্য আমার চুনা বাবা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এখন বাজে সকাল 7:30। তো 7:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে গেছি, উঠে মুখ হাত ধোয়া হয়ে গেছে, আর মামামের এখনও মুখ ধোয়া হয়নি, তাই তো? তাই তো বন্ধুরা কিন্তু দেখছে। জানো তো, মামামকে রোজ দিন ব্রাশ করাতে গেলে অনেক কিছু করতে হয়। কি কি করতে হয় বলো তো? কিচ্ছু না, কিচ্ছু না, সব কিছু মাম্মাম, সব কিছু ঠিক আছে, কিন্তু মাম্মাম ব্রাশ করতে চায় না, বলে দিলাম আজকে সবাইকে। কিন্তু তারপরেও করে, অনেক কষ্টের পরে করে, তাই না? চলো এখন ব্রাশ করবে, তাই তো? সাক্ষী কিন্তু বন্ধুরা, কিন্তু সবাই সাক্ষী দেখছে, কিন্তু তুমি যদি ব্রাশ না করো তাহলে কিন্তু তোমাকে বলবে। চলো চলো, ব্রাশ করবে তো? তো চলো বন্ধুরা, পরে আবার মামামকে ব্রাশ করিয়ে নিয়েছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। বর্দির চা বানানো হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি। এবার সকলে মিলে বসে একটু টাইম আড্ডা মারবো আর চা খাবো, মানে একসঙ্গে টাইম কাটাবো, তারপরে অন্য কাজ করব। আর তারপরে হচ্ছে মাম্মাম বসে গেছে ড্রয়িং করার জন্য। বেশ কয়েকদিন শরীর খারাপের কারণে বই নিয়ে বসতে পারে না। তো আজকে ওর কী মনে হলো, একাই বই খাতা বের করে নিয়েছে, কিন্তু পড়াশোনা করছে না, ড্রয়িং করছে। যাক বাবা, তবুও এটাই করুক, এটাই অনেক। তো তারপরে এই যে রান্নাবান্না জোগাড়যন্ত্র করতে চলে আসলাম। আর এখানে বসে বসে আমি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, দিদি পুরো নিরামিষ, তো এই কারণে আজকে নিরামিষ সব কিছু রান্না হবে। তো বাঁধাকপির তরকারি করা হবে, তো তার জন্য বাঁধাকপি কেটে নিচ্ছি। আরও ডাল রান্না করা হবে, আরও কয়েকটা আইটেম হয়তো হবে। তো দেখা যাক, আগে সবজি এটা কেটে কমপ্লিট করি, তারপরে বড়দি আবার বললো উচ্ছে কাটতে, উচ্ছে আলু ভাজা করবে আর কি। তো যেমনটা আমাকে বললো, আমি বসে বসে সেই সবজিগুলো কাটছি। তো সবজি কাটার পরে রান্নাঘরে চলে এসেছি এবার রান্না করার জন্য। আগেই তোমাদের বললাম আজকে বৃহস্পতিবার দিদির, তো দিদি পুরো বাড়িটাকে আজকে ধোয়া মোছা করবে, মানে অনেক টাইম লাগবে ওর আর কি ঠাকুর পূজা করতে। তো বৃহস্পতিবার হয় না, অনেকে অনেক ধোয়া মোছা করে পুজোর যত বাসন আছে সমস্ত কিছু মাজা ঘষা করে। তো দিদিও ঠিক তেমনটাই করে, ওর পুজো দিতে কমসে কম ওই 2-3 ঘন্টার মতন লেগে যায়। তো এই কারণে আমি দিদিকে বললাম যে আমি সকালবেলা রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, আর তুই অন্য যে কাজবাজগুলো আছে পূজা করার, সেই বাজগুলো করে নে। তো তেমনটাই দিদি চলে গিয়েছে। তো তার আগে দিদি আর কি ডাল রান্না করে রেখে ওই কাজগুলো করতে গেছে। আর তারপরে আমি এখানে আর কি বাঁধাকপির সবজি আর উচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি, ভাত রান্না করে নিব। আর ওদিকে মাম্মামের জন্য আর মাঝখানে আলাদা একটা সবজি করা হয়েছে, কারণ মাম্মামের বেশ কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ, তো তেমনটা কিছু খাওয়া দাওয়া করছে না, তো তার জন্য একটু আলাদা করে সবজি করা হয়েছে ওর জন্য। আর ওদিকে দিদি পুজোর বাসন ধুতে চলে গেছে ছাদের পর, আর আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, রান্না বান্না করে কিছু জামা কাপড় ছিল দিদির বাথরুমে, সেগুলো কেচে স্নান করে চলে এসেছি। আর স্নান করে এখন মাম্মামের জন্য ভাত নিয়ে চলে এসেছি, মাম্মামকে ভাত খাইয়ে দিব। আর এদিকে মাম্মাম কী করছে সেটা তোমাদের, তো এই যে দেখো, মাম্মামের খেলনাগুলো নিয়ে একদম সাজিয়ে গুছিয়ে বসে পড়েছে। এখানে খেলনাগুলো দিয়ে খেলা করছে, আর এখানে কার্টুন তো চলবেই, তাই না? আর সুন্দর করে খেলনাগুলো নিয়ে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছে আমার সোনাই মাম্মাম। ভাত খেতে হবে তো বাবু? ডাল আনিনি তো, তোমার পাপা তোমার জন্য এই সবজিটা রান্না করেছে, তাই নিয়ে আসলাম। এটাও খেতে হবে, এটাও খেতে হবে মা। এটা পাপা রান্না করে দিয়ে আছে তোমার জন্য, আর ওইটা আলুটা আমি ভেজেছি তোমার জন্য, শোনো মা। তো চলো বন্ধুরা, আমি এখন মাম্মামকে খাইয়ে দিই। মাম্মাম ভাত খাচ্ছে, পরে আবার মাম্মামকে ভাত খাইয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
বন্ধুরা মাম্মামকে ভাত খাইয়ে দিয়ে তারপরে আমিও ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেছি। ওদিকে মেজদির খাওয়া হয়ে গেছে। আর আগেই বললাম বড়দির আজকে বৃহস্পতিবার, তো বড়দি এখনও পূজা আর কি করছে, পূজা করা আর কমপ্লিট হয়নি। তো আমি আজকে আগেই বললাম বাড়িতে যাব, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে খাওয়াটা আর কি খাবারটা খেয়ে নিলে তাহলে আমার মনে হয় জার্নিং করতে আমার একটু সুবিধা হয়। তো এই জন্য আমি একটু আগে খেয়ে নিচ্ছি, তারপরেও 1টার মতন বেজে গেছে। তো দিদিকে বললাম এখনও তোর অনেকটা টাইম লাগবে, আমি ওর থেকে খেয়ে নিই, যেহেতু আমাকে বাড়িতে বেরোতে হবে। তো দিদি বলল ঠিক আছে আমি পূজা করে খাবো, তুই খেয়ে নি। তো আমি খেতে বসে গেছি, কিন্তু জামাইবুড়ো এখনও খাওয়া হয়নি। আর মাম্মাম ওদিকে টিভি দেখছে, মেজদি শুয়ে আছে, আর এখানে আমি বসে ভাত খাচ্ছিলাম। তো বাড়ি যাব, মনটাও খারাপ লাগছে। তো বন্ধুরা মাম্মামকে খাইয়ে দাইয়ে তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়া করে অনেক টাইম ঘরে শুয়ে বসেছিলাম। আর এখন বাজে ওই 3:30-এর মতন। আর দেখতে পাচ্ছ পুরো অন্য লোকে আমি রেডি হয়ে গেছি, কারণ আমি আজকে যাবো বাড়িতে। না মা আবার আসবো, তুমি তো কয়েকদিন পর তো যাচ্ছ, হোলিতে যাবে তো। তুমি যে বলেছিলে 100 দিন থাকবা, আবার আসবো, তখন আবার 100 দিন থাকবো। আর তুমি তো হোলিতে আবার আসছো। 100 দিন না। তো যাই হোক বন্ধুরা, আমি জগজীবনপুর থেকে মানে শ্বশুরবাড়ি থেকে তো এখানে এসেছিলাম। তো আজকে শ্বশুরবাড়িতে যাব না, আজকে দাল্লাতে যাব বাপের বাড়িতে। অনেক কয়েকদিন প্রায় 2 মাসের মতন দাল্লা থেকে এসেছি, যাওয়া হয়নি। আগামীকাল শিবরাত্রি আছে আরও, তো ভাবলাম ওখানেই যাই। ওখানে গিয়ে যদি পারি তাহলে আর কি শিবের মাথায় যদি জল ঢালতে পারি তো ঢাললাম, আর শ্বশুরবাড়িতে গিয়ে তো সেটাও হবে না। তো ওই জন্য একবারে দাল্লাতেই যাচ্ছি। আর মেজদি এখানে থাকছে, মেজদি আর যাচ্ছে না, ও বড়দির বাড়ি কয়েকদিন আর কি থাকবে। তো আমি যাই, আমি আর কি যাব। আর মাম্মামকে ছেড়ে যেতে খুব খারাপ লাগছে, কিন্তু তাও কিছু করার নেই। আমরা পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, আর এবার যাব। তো চলো, আর পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। কি খাচ্ছে পুচুমা? এরকম করে ধরতে হয় না, ওরকম করে না, এই যে এরকম করে দেখা যাচ্ছে। মামা এটা কাঁটা চামচ দেখাচ্ছে, দেখেছিস? কাঁটা চামচ দিয়ে তোমার খেতে ইয়ামি লাগে? হ্যাঁ আপনি ছোট্ট চাকু বলে মামাম, কাঁটা চামচ দিয়ে খেতে ইয়ামি লাগে? চলো বাই বাই, টাটা, দেখা হচ্ছে আবার 23 তারিখে। ওকে বাই বাই এভরিবডি, টাটা করে দাও আমাকে, আমি চলে যাচ্ছি। টাটা করো। থেকে গেলে হতো না? শান্তিপুরের যত্ন হয়ে গেল না, রেডি করে এখন বলছে থেকে গেলে হতো না, মানে গাড়িতে তুলে দিয়ে থেকে গেলে হতো না। তো যাই হোক, না অনেকবার বলেছিল আমি থাকবো না, সত্যিই আগামীকাল শিবরাত্রি, তো ইচ্ছা আছে একটু শিবের মাথায় জল ঢালার, তো এই কারণেই চলে যাচ্ছি। নাহলে বড় জামাইবাবুকে অনেকবার বলেছিল আজকে বৃহস্পতিবার যাবি না, তা সত্ত্বেও চলে যাচ্ছি। তো বাই বাই। খারাপ লাগছে মাম্মামকে ছেড়ে। সত্যি কথা তোমাদের বলা হয়নি, মাম্মাম কিন্তু আমাকে তাড়িয়ে দিয়েছে ওর বাড়ি থেকে আজকে। বলেছে দেশ ছেড়ে চলে যাবি তুই আজকে। মাম্মা আমাকে বলেছে আজকে দেশ ছেড়ে চলে যাবি। অন্যদিন যখন বাড়িতে যাই তখন মাম্মাম স্কুলে থাকে, এতটা বায়না করে না। আজকে যেহেতু বাড়িতে আছে, শরীরটার খারাপ, এই কারণে ওকে স্কুলে পাঠানো হয়নি। আর ভীষণ বায়না করছিল, আমারও মনটা ভীষণ খারাপ লাগছিল ওকে ছেড়ে যেতে। তো তারপরেও বাড়ি যাব। আর ওদিকে আর কি 2 মাসের মতন আমি দাল্লা থেকে এসেছি, যাওয়া হয় না। এদিকে পুচকু বাবাটা অনেক বড় হয়ে গেছে, মনটাও খারাপ, ওই জন্য ভাবলাম যে দাল্লা থেকেই ঘুরে আসি। আর এদিকে মাম্মাম কান্না করছে বেলকনি দিয়ে। তো বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর ওদিকে মাম্মাম তো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে ব্যালকনিতে বসে। তো তারপরেও কিছু করার নেই। আর আজকে মনে হচ্ছে বাইরে প্রচুর হাওয়া, বাইরে প্রচুর হাওয়া, হাঁটা যাচ্ছে না একদম। চলো পরে আবার কথা হচ্ছে। হ্যান্ডাকালিতে এসে বেশ খানিকটা টাইম আমাকে ওয়েট করতে হয়েছে। তো তারপরে ফাইনালি বাসটা এসেছে, আর আমি একটা সিটও পেয়ে গেছি, বসে পড়েছি। কিন্তু একটু অসুবিধা হচ্ছে, রোদটা পুরোপুরি আমার গায়ে এসে লাগছে। আর আজকে বাইরে বীভৎস পরিমাণে হাওয়া, আর রোদ তো আছেই, সব মিলিয়ে মানে একটু অস্বস্তিবোধ লাগছিল। তো তারপরেও বাড়িতে যেতে হবে, কিছু করার নেই। আর চলে আসলাম রথবাড়ি বেশ সুন্দর ফলের দোকান দেখলাম, তো এখান থেকে আমি 1 কিলো কমলাও নিয়ে নিয়েছি। আর তারপরে এখানে স্ট্যান্ডে একটুখানি টাইম ওয়েট করলো মানে বাসটা, আর এখানে প্যাসেঞ্জার তুলছিল। তো যাই হোক, এবার সোজা বাড়িতে যেতে। তো সন্ধ্যা লেগে গেছে, আর এখন এই যে 11 মিনিট নামলাম। আজকে বাসে অনেকটা দেরি করে দিয়েছে, টোটো পেয়েছি, আর একটা বাস দেখবে তারপরে যাবে। তো ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ আশেপাশে লাইটও জ্বলে গেছে। তো
তো চলো বাড়িতে চলে এসেছি, আর আমার আওয়াজ পেয়ে দিকা পুচু বাবাকে একদম ঢেকে লুকিয়ে রেখেছে। আমাকে দেখতে দেবে না, বলছিল 2 মাস ধরে আসিস না, এখন দেখ কেমন লাগে, এসেছিস এখন আমি দেখতে দেবো না। আর আমি তো মানে বলছিলাম বারবার সরা, আমাকে দেখতে দে দেখতে দে। যেহেতু আমার হাত পাটা ধোয়া নেই, অনেকটা দূর থেকে আমি এসেছি, আর পুচকু বাবা তো অনেকটা ছোট, তাই আমি ওকে হাত পা না দিয়ে কোলে নিচ্ছিলাম না, আর ওকে আমি দেখাতে বলছিলাম। ফাইনালি হাত মুখ ধুয়ে এসে তারপরে পুচকু বাবাকে কোলে নিলাম, আর মনে হচ্ছে স্বর্গের সুখ পেয়ে গেছি, এরকম একটা ফিলিংস হচ্ছিল। আর দেখে গেছিলাম সেই ছোট্ট একটু পুচকু বাবাকে, আর 2 মাস পরে এসেছি, অনেকটাই বড় হয়ে গেছে। তো ওকে তো কোলে নিয়ে আমি ভীষণ আনন্দ পাচ্ছি, কি বলবো, এই আনন্দর কোনো মানে সীমা হয় না। ওদিকে সুনাই কিন্তু ক্যামেরার ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ওকে আমি আদর করার টাইমই পাইনি, ভুলে গেছি। আগে পুচকু বাবাকে দেখে আমার আর পুচকু বাবাকে কোলে না নিতে পেরে মানে সহ্য হচ্ছিল না। পুচকু বাবাকে একটু আদর করলাম, তারপরে সুনাইকেও আদর করে নিয়েছি। আর ওকে তো মনে হচ্ছিল না আজকে কোল থেকে নামাই, এরকম একটা মনে হচ্ছিল। দিকা বলছিল রাখ, তারপরে একটু পরেই বুঝতে পারবি। বন্ধুরা বাড়িতে তো এসেছি, অনেক টাইম হয়ে গেছে, তারপরে হচ্ছে পুচু বাবাকে কোলে নিয়ে ওর সঙ্গে একটু টাইম কাটালাম, 2 একটা রিলসও বানালাম, আর এখন জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। তো সোনাইয়ের জন্য এই যে মেহেন্দি নিয়ে এসেছি, ও বসে বসে মেহেন্দি পড়ছে, আর সাইডে একটু অগোছালো হয়ে আছে, ঠিকঠাক করবো এখন। কালকে যেহেতু শিবরাত্রি, ওই জন্য মেহেন্দি পড়ছে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে এখন মেহেন্দি নিয়ে বসে গেছি, সোনাক্ষী একা একা এই হাতে পড়েছে, আর এখন বায়না করেছে মা আমাকে মেহেন্দি পরিয়ে দাও আর কি। তো এই যে দেখো, এই যে আমি ওকে মেহেন্দি পড়াচ্ছি, তো মেহেন্দি পড়ার তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন পড়াচ্ছি। অতটা ভালো পারি না, তবুও চেষ্টা করছি যদি পারি। তো চলো পরে আবার কথা হচ্ছে।